আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আমাদের কৃষি শিক্ষার 100% সাজেশন ক্লাসে, যেখানে তোমরা আজকে পাবে কৃষি শিক্ষার 200 মার্কের সাজেশন। তো তোমরা যারা এতদিন কৃষি শিক্ষার জন্য অপেক্ষা করছিলা, তোমাদের অপেক্ষার পালা শেষ। আমি চলে এসেছি তোমাদের 200 মার্কের সাজেশন নিয়ে। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের যে নির্ধারিত সাজেশনটা আছে সেটা দিতে থাকবো আর কি, বা শুরু করে দিব। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস বা সাজেশন ক্লাস শুরু করব। আর কে কোথা থেকে যুক্ত হয়েছ তারা একটু কমেন্টে জানাই দাও। কমেন্টে একটু জানাই দাও কে কোথা থেকে যুক্ত হয়েছ। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর কমেন্টে একটু জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছ। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা পরবর্তীতে সালাম দিবে তোমাদেরকেও ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদের সাথে একটু লাইভটা শেয়ার করো। ফ্রেন্ডদের সাথে শেয়ার করো লাইভটা। হ্যাঁ, গাজীপুর থেকে, একজন কুমিল্লা, একজন পাবনা। তো তোমাদের সকলকে স্বাগত আজকের কৃষি শিক্ষার সাজেশন ক্লাসে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরা উপকৃত হয়। কারণ সামনেই তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অনেকের সামনে পরীক্ষা, তাদের কিছু না কিছু হইলে উপকারে আসবে। কোন কোন টপিক, কোন অধ্যায়ের কোন টপিকটা পড়ে গেলে আমি নিশ্চিত কমন পাবো, কোন টপিকটা এমসিকিউ এর জন্য, কোন টপিকটা সিকিউ এর জন্য, সবগুলা ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদেরকে জানাই দিব। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আর লাইভটা একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফ্রেন্ডদের একটু উপকার করো। পাবনা থেকে, কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, রংপুর থেকে, বাবা সব জায়গা থেকেই তো আছে, সব বিভাগ, রংপুর বিভাগ থেকে, কুমিল্লা ওইদিকে দক্ষিণবঙ্গের দিকে, চাঁদপুর, পাবনা। তো তোমাদের সকলকে স্বাগত। আর ফ্রেন্ডদের সাথে একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে আমরা কৃষি শিক্ষার সুন্দর একটা সাজেশন ক্লাস নিব ইনশাল্লাহ। কিশোরগঞ্জ থেকে একজন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার কি অবস্থা?
কার কার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে আর কার শুরু হবে একটু জানাও তো কমেন্টে, কার কার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডের সাথে একটু লাইভটা শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরা উপকৃত হয় তোমার জন্য। সামনেই তো পরীক্ষা, আমার 22 তারিখ থেকে একজনের 22 তারিখ, খুব বেশি সময় নেই, পড়াশোনা শুরু করে দাও। পটুয়াখালী থেকে একজন, হ্যাঁ অনেকের শুরু হয়নি আর অনেকের শুরু হবে। তো তোমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন ধুমায়ে শুরু করে দাও, সামনেই যেহেতু টেস্ট পরীক্ষায় ভালো করলে তোমার মানে তুমি নিজেকে নিজে এনকারেজ করতে পারবা, তুমি যে এখানে ভালো করছো তার মানে তুমি এইচএসসিতেও ভালো করতে পারবা। আলটিমেটলি এইচএসসির পর তোমার কি টার্গেট? অ্যাডমিশন। এই যে এইচএসসির রেজাল্টটা যদি তুমি ভালো করে ফেলতে পারো তাহলে অ্যাডমিশনেও কিন্তু তোমার ওই মনোভাবটা তৈরি হবে, আমি যেহেতু এইচএসসিতে ভালো করছি আমাকে অ্যাডমিশনেও ভালো করতে হবে। আর ইচ্ছা কখনো ছোটো রাখা যাবে না, ঠিক আছে? তোমরা যে এই টেনে টুনে পাস করলে এনাফ, এই 4 পয়েন্ট পাইলে এনাফ, মানে 4 পয়েন্ট পাইলে আর্টসের সবচাইতে ভালো রেজাল্ট, এই সব চিন্তা ভাবনা বাদ দাও ভাই। কত স্টুডেন্ট A+ পাই সেই কথা তোমাদের মাথায় আছে? গতবার ফেল করছে, এটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু তোমরা তো জানছো যে গতবার থেকে কিভাবে প্রিপারেশন নিলে এখন গতবারের প্রশ্ন যদি তোমরা সলভ করো বা গতবারে তোমাদের যে গ্রেস মার্ক দেওয়া হয়নি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো যাতে হচ্ছে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো, ওদের থেকে ভালো করতে পারো। ওদের মানে 100 জনে 42 জন ফেল ছিল, তোমাদের 100 জনে মানে মিনিমাম 90% যাতে কৃতকার্য হয় সেই চিন্তা ভাবনা নিয়েই পড়াশোনা শুরু করো। আর তোমাদের টার্গেট সবাই A+ রাখবা, একটু ছিটকাই গেলে সমস্যা নাই, A+ পাইলে এখানে যদি A+ পাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু এই জিপিএটা কাউন্ট হয়, এইটা কিন্তু তোমাকে একটু হইলেও আগায় রাখবে, যার A+ নেই আর যার আছে তার থেকে কিন্তু একটু হইলেও আগায় রাখবে। সো সবার টার্গেট থাকা উচিত পরীক্ষায় A+। হ্যাঁ একজন কুষ্টিয়া থেকে দেখছে, সাব্বাস, পাশের জেলা। হ্যাঁ এটা কি ফাইনালের জন্য? হ্যাঁ এটা কৃষি শিক্ষার ফাইনাল টেস্ট উভয় কাভার করবে, দুইটাই। ভাই আমার পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই চাকরিতে ঢোকার জন্য, তারপরেও চেষ্টা করো। অনেকেও কিন্তু চাকরিতে ওই থাকার পরেও দেখবা, আমাদেরই একটা ফ্রেন্ড আছে ইউনিভার্সিটিতে আমাদের সাথে পড়ছে, ও কি করতো রাত্রেবেলা হচ্ছে নাইট গার্ডের চাকরি করতো আর পড়াশোনা করতো, অ্যাডমিশনে কিন্তু ও একটা ভালো পজিশন হোল্ড করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়ছে। তুমি কেন পারবা না? তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো, ঠিক আছে? নিজেকে ভালো মতো প্রিপেয়ার করো, তাইলেই হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের সাজেশন ক্লাস কৃষি শিক্ষার। চলো দেখে নিই আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় সাজেশন ক্লাস। দেখো আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় কি? বাংলাদেশের কৃষি, যেটা কৃষির একদম বেসিক। তুমি এখানে পড়বা কৃষি শিক্ষা কাকে বলে, কৃষি শিক্ষার ক্ষেত্র কয়টি, এই যে মাঠ ফসল আর উদ্যান ফসল, এই যে এইগুলোর মধ্যে পার্থক্য, এদের বৈশিষ্ট্য, এইগুলা মিলাই কিন্তু এই অধ্যায়টা সম্পূর্ণ। দেখো কৃষির ক্ষেত্রটা কিন্তু 4টি ক্ষেত্র আছে, শস্য, শাকসবজি, বনায়ন, মৎস্য, এই যে এইগুলা মিলাই কিন্তু এই অধ্যায়টা যদি ভালো করে পড়ো নিশ্চিত এক সেট তো কমন পাবেই। আমাদের কৃষি শিক্ষা যেহেতু 6টা চ্যাপ্টার, তোমার এখানে 2টা প্রশ্নও চলে আসতে পারে। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসলেও আমাদের 8টা প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 5টা অ্যান্সার করা লাগবে। তো তুমি এই অধ্যায়টা যদি ভালো করে পড়ো, যদি 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাও তাইলে কিন্তু
এই চ্যাপ্টারটা তোমাকে অন্যদের থেকে আগায় রাখবে, তুমি এখান থেকে মার্কও বেশি পাবে। এখন আপনার লাগবে? হ্যাঁ নিয়ে নেন। তো দেখো তোমরা সবাই যে আমরা প্রথম অধ্যায়ে আমরা প্রথমে কি পড়ব? এই যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক এখানে মাঠ এবং উদ্যান ফসল। এটা তুমি 7 স্টার দিতে পারো, 7 স্টার। তাই দেখবা বিগত বছরের প্রশ্ন যদি তুমি দেখো বোর্ড পরীক্ষার, এখান থেকে প্রশ্ন আসেই। হয়তো বলবে যে হচ্ছে টমেটো কেন উদ্যান ফসল, বা অন্য কোনো ফসলের নাম দিয়ে আলু কেন উদ্যান ফসল। এই যে এরকম একটা ফসলের নাম দিয়ে উদ্যান ফসল, তুমি যদি এই বৈশিষ্ট্য না জানো এই ফসলের, উদ্যান ফসলের, তাইলে কিন্তু তুমি লিখতে পারবা না যে টমেটো বা আলু কেন উদ্যান ফসল, ধান কেন মাঠ ফসল। তুমি মাঠ ফসলের বৈশিষ্ট্য জানো না, তাহলে তুমি কিভাবে লিখবা যে ধান কেন মাঠ ফসল? তুমি তো কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না। তোমার এইখানে প্রশ্নের উত্তর মূলত যুক্তি নির্ভর, তোমাকে যুক্তি দিতে হবে যে ওরা বলবে এই ফসলটা কেন মাঠ ফসল বা উদ্যান ফসল, তো তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে এটা মাঠ ফসল আর এটা উদ্যান ফসল। দেখো কিছু কিছু ফসল যেমন ধান থাকবে, তোমরা যদি এই যে মাঠ আর উদ্যান ফসলের বৈশিষ্ট্যটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এর অ্যান্সার সহজেই করতে পারবা। আবার এই দুই ফসলের মধ্যে যদি তুলনা, দেখো গতে যদি হচ্ছে বৈশিষ্ট্য দেয় উদ্যান ফসলের বৈশিষ্ট্য, ঘতে তোমাকে কি দেবে? মাঠ এবং উদ্যান ফসলের মধ্যে তোমাকে তুলনা বা পার্থক্য নির্ণয় করতে বলবে। তো তুমি কি করবা? এই যে এই বৈশিষ্ট্যগুলো মাঠ এবং উদ্যান ফসলের মধ্যে যে বৈশিষ্ট্য আছে এর মিনিমাম 8টা করে বৈশিষ্ট্য তুমি মনে রাখবা, কারণ তোমার 3 মার্কের জন্য তোমার 8টা বৈশিষ্ট্য যদি তুমি মুখস্থ করো তোমার কিন্তু 8টা মনে থাকবে না পরীক্ষার খাতায়। মিনিমাম 5টা তোমাকে লিখে আসতে হবে, কারণ এক একটা বৈশিষ্ট্যের জন্য তোমাকে যদি 1 মার্ক করেও কাউন্ট করে তাও তোমার কিন্তু 3 মার্ক বা 4 মার্কের জন্য 4টা বৈশিষ্ট্য মিনিমাম দিতে হবে। তাই বলে একদম সহজ সরল যে হচ্ছে মাঠ ফসল, যেমন ধান হচ্ছে একটা মাঠ ফসল, কারণ কি বিস্তর জমিতে চাষ করা হয়, মানে বড় বৃহৎ আকৃতির জমিতে, সাধারণত নিচু জমিতে চাষ করা হয়, এরকম নর্মাল দিলে হবে না। কিন্তু তোমাকে সুন্দর যুক্তি দিতে হবে যাতে তুমি বোঝাইতে পারো যে ধান একটা মাঠ ফসল। তো এখানে মিনিমাম 7টা বৈশিষ্ট্য মুখস্থ করবে মাঠ এবং উদ্যান ফসলের দুইটারই। তারপরে এই যে বৈশিষ্ট্য যে মুখস্থ করে ফেললে না, এই বৈশিষ্ট্যটা দিয়েই তুমি কিন্তু পার্থক্য লিখতে পারবা। আর বৈশিষ্ট্য যখনই মুখস্থ হয়ে গেল তখন তুমি কিন্তু এমসিকিউ এর আনসার করতে পারবা। দেখো কৃষি শিক্ষার এমসিকিউগুলো আসে একটু ট্রিকি টাইপের। এই যে বিভিন্ন ফসল আমরা পড়ছি না কৃষি শিক্ষায়, এই যে পোলট্রি হচ্ছে আমরা কি কারণে চাষ করছি? ডিম এবং মাংস উৎপাদনের জন্য। এইখানে কৃষি শিক্ষায় দেখবা অনেক হচ্ছে উদ্দীপক নির্ভর এমসিকিউ দেয়। তো তোমাকে এরকম একটা মনে করো হচ্ছে একজন কৃষক যে গ্রামে হচ্ছে লেয়ার মুরগি চাষ করছে, তো সেই লেয়ার মুরগি থেকে সে কি কি পাবে, তাই না? তা এটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের একটা এমসিকিউ। তো লেয়ার মুরগি যখনই চাষ করবে বা হচ্ছে পালন করবে, লেয়ার মুরগি তো সাধারণত ডিম পালনের জন্য করা হয়, তো এটা কি দিবে? ডিম দিবে। আবার হচ্ছে লেয়ার মুরগিটা চাষ করলে ওই কৃষকটা কি কি লাভবান হবে? তার কর্মসংস্থানের তৈরি হবে, সে ডিম পাচ্ছে, তারপরে হচ্ছে তার এক্সট্রা বা পারিবারিক আয়ের সুযোগ হচ্ছে। তো এরকম বহুপদী আকৃতির এমসিকিউগুলো তোমাকে দিবে। তো এই যে প্রত্যেকটা যে টপিকগুলা দিছি এইগুলার বৈশিষ্ট্য তোমাকে ক্লিয়ার করতে হবে। এমসিকিউ ভালো করতে হলে অবশ্যই যে টপিকগুলা দিছি এই টপিকগুলার বৈশিষ্ট্য দেখো। আবার এইটাই কিন্তু তোমার ক নম্বরে আসবে। মাঠ ফসল কাকে বলে, উদ্যান ফসল কাকে বলে, এই যে ব্রির পূর্ণরূপ কি, ব্রি কাকে বলে, ব্রির বৈশিষ্ট্য, ব্রি আমাদের দেশে কি কি কাজ করছে। ব্রির পূর্ণরূপ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তুমি যখনই ব্রিটা পড়বে প্রথমেই কিন্তু তোমার চোখে পড়বে যে ব্রি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? তখন তুমি যখন হচ্ছে এই যে ব্রির বৈশিষ্ট্যগুলা, এর কার্যক্রম, ব্রি সাধারণত ধান নিয়ে কাজ করে, তুমি তো প্রথমেই জেনে গেলে। তারপরে হচ্ছে ব্রি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ব্রি কত সালে প্রতিষ্ঠিত হয়, এইগুলাই কিন্তু এমসিকিউ এর জন্য আসে। সো এই যে তুমি যখন এই টপিকটা পড়ছো, টপিকটা সম্পর্কে বিস্তারিত পড়বে একদম বৈশিষ্ট্য সহ। তারপরে দেখো বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট,
এই যে ব্রি আর বাড়িটা বারবার আসে, গুলাই ফেলো না। ব্রিটা হচ্ছে শুধু ধান নিয়ে কাজ করবে, আর বাড়ি মনে করো সমস্ত ফসল, তুমি মাঠে যত ফসল চাষ হয়, ধান, পাট, গম, ভুট্টা, এটা এগ্রিকালচার, পুরো এগ্রিকালচার নিয়ে আলোচনা করবে। তো এই বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়, বাড়ি কোথায় অবস্থিত, বি কোথায় অবস্থিত, বি কত সালে প্রতিষ্ঠিত হয়, এইগুলা কিন্তু তোমার হেডলাইনেই থাকবে প্রত্যেকটা টপিক। তো এই টপিকের হেডলাইনগুলো সুন্দর মতো পড়বে এবং এইগুলার পূর্ণরূপ পড়ে যাবে। এগুলা কিন্তু এমসিকিউতেও আসবে, আবার সিকিউ এর ক, খ, গ, ঘ তিনটাতেই। কৃষি শিক্ষার সবচাইতে সুবিধা অন্যান্য সাবজেক্টে দেখবা যে ক একরকম হবে, গ একরকম হবে, ঘ একরকম হবে, কিন্তু এইখানে দেখো সব আন্তঃ রিলেটেড। তোমাকে ক নম্বরে মাঠ ফসল কাকে বলে দিতে পারে, উদ্যান ফসল কাকে বলে দিতে পারে, কৃষি কাকে বলে দিতে পারে, কৃষি তথ্য সার্ভিস কাকে বলে দিতে পারে, উঠান বৈঠক কাকে বলে দিতে পারে, এই যে এইরকম কাকে বলে দিতে পারে। আবার ওইগুলাই তোমাকে গ, ঘ উদ্দীপক আকারে দিবে, ওইটা তোমাকে ধরে নিয়ে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো? তারপরে দেখো এই যে বিএডিসি, এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তুমি যদি এই যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর পূর্ণরূপটাই না জানো, এটা তোমার এমসিকিউতে আসছে যে এটা মনে করো এই যে সিএ ডেভেলপমেন্ট, এখানে দেখা যাচ্ছে এগ্রিকালচার না দিয়ে তুমি দেওয়া আছে এগ্রিকালচারাল, কর্পোরেশনের জায়গায় দেওয়া আছে কর্পোরেট, এরকম তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলবে এমসিকিউতে যে এর পূর্ণরূপ কাকে বলে, এর পূর্ণরূপটা কি। তখন তুমি যদি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকো তাইলে কিন্তু ঠিক অ্যান্সারটা দিতে পারবে না। সো এই যে অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বি, বাড়ি এবং বিএডিসি, অনেকগুলো আছে, বিজেআরআই, বাংলাদেশ রুট রিসার্চ, বাংলাদেশ সুগার বিট রিসার্চ, এরকম অনেকগুলো আছে। তারপরে হচ্ছে এসআরডিআই, যেটা কি সোয়েল রিসার্চ ইনস্টিটিউট, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এই তিনটা, এই দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এই দুইটা মনে করো 7 স্টার, এইটা মনে করো 3 স্টার, ঠিক আছে। আর এটা মনে করো 5 স্টার, কৃষি তত্ত্ব সার্ভিস, যেটা এআইএস, এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস, এটা তোমাকে অবশ্যই ভালো মতো পড়ে যাইতে হবে। বাংলাদেশ এই যে এগ্রিকালচারাল ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, এটা তোমাকে ভালো মতো। এবং কৃষি তত্ত্ব সার্ভিস এর পূর্ব নাম কি ছিল, কাকে বলে, কৃষি তথ্য সার্ভিস আসলে কি, আমাদের কিভাবে হেল্প করে, কৃষিতে কি কারণে আমাদের এই যে কৃষি তথ্য সার্ভিসটা জরুরি, সেইগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। দেখো কৃষি তথ্য সার্ভিসের ভিতরে থাকবে কি ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলা কিন্তু আমাদের প্রতিদিন হেল্প করছে। দেখো ইন্টারনেট আমাদের এখন যে কোনো সমস্যা হইলে, পড়াশোনা রিলেটেড হোক বা কৃষি রিলেটেড হোক, আমরা ইন্টারনেট থেকে সেইগুলো কিন্তু সহজেই জেনে নিতে পারছি। আবার কি মোবাইল, দেখো বিভিন্ন সিম কোম্পানির সাথে কিন্তু আমাদের এই যে কৃষি তথ্য সার্ভিস কি করছে, কোলাবোরেশন করছে, যার ফলে দেখবা বিভিন্ন সিমে এই যে কৃষি রিলেটেড বিভিন্ন তথ্য অটোমেটিক কিন্তু চলে যায়। এইগুলা কিভাবে দেয়, এই যে এআইএস এর মাধ্যমে দেয়। তুমি যদি এইগুলা ভালোভাবে জানো, এই যে তুমি ক নম্বরেরও অ্যান্সার করতে পারছো, এর বৈশিষ্ট্য জানলে তুমি কি করতে পারছো, এমসিকিউ এরও অ্যান্সার করতে পারছো। তারপরে দেখো কৃষক সভা এবং উঠান বৈঠক। দেখো কৃষক সভাতে সাধারণত কয়জন কৃষক নিয়ে কৃষক সভা হয়, কয়জন কৃষক নিয়ে উঠান বৈঠক হয়, এটা তুমি জানো না, তাহলে তুমি কিভাবে লিখবা, তাই না? এটা তোমার এমসিকিউতে আসবে অ্যালেন ওয়াকার। তোমরা কি ভাই গেস করতে পারছো, কে এটা গেস করতে পারছো? গেস করো তো। The one and only, the Bluetooth boy. ওই যে ব্লু হলে দেখো নাই যে শব্দ শুনলে মানুষ এই যে নিজেকে হত্যা করে ফেলতো, সেরকম একটা ভাইব নিয়ে আসছে ভাই। You are most welcome to our agriculture class. Hello guys, this is your boy, Sanjit Raj Chauhan. হ্যাঁ, আপনাকে স্বাগত আমাদের ক্লাসে, মাঝে মধ্যে একটু ঢু মেরে যাওয়ার জন্য ধন্যবাদ। আইসিটির বস যখন কৃষি শিক্ষা ক্লাস করতে চলে আসে, ঠিক আছে। বুঝতে পারছো আমাদের সিকিউ এমসিকিউ কিভাবে প্রশ্ন আসে, এটা কিন্তু তোমাদের দেখাই দিলাম যে সিকিউ কিভাবে আসবে, এমসিকিউ কিভাবে আসবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে। তো এই টপিকগুলো যদি সুন্দর মতো পড়ো, এর বৈশিষ্ট্য দেখবা কৃষি শিক্ষায় বেশিরভাগ সবগুলার বৈশিষ্ট্য দেওয়া থাকে। একটা
টপিক দেওয়া থাকবে, ওই টপিকের বৈশিষ্ট্য। সো আগে তোমাকে ওই বৈশিষ্ট্যগুলা পড়তে হবে। তারপরে দেখো সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন মানে কি? কৃত্রিম বন। আমি তুমি যেটা তৈরি করছি এটাই হচ্ছে সামাজিক বনায়ন। সামাজিক বনায়নের আবার অনেকগুলা ভাগ আছে, কৃষি বন, সড়ক বন, প্রাতিষ্ঠানিক বন, এইগুলা কিন্তু ভাগ। তো সামাজিক বনায়নটা সম্পর্কে জানলে, দ্বিতীয় পত্রে কিন্তু সামাজিক বনায়ন নিয়ে একটা চ্যাপ্টারই আছে, দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়। তো এই যে সামাজিক বনায়ন নিয়ে যখনই তুমি ভালোভাবে জানবে, তাহলে কি হবে, তুমি এই যে সামাজিক বনায়নের বিভিন্ন ভাগ, মনে করো নিচের কোনটি সামাজিক বনায়ন নয়? দেখো অপশন দেওয়া থাকলো ম্যানগ্রোভ বন, পাহাড়ি বন, তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক বন, সড়ক বন। এখানে কিন্তু ম্যানগ্রোভ বন কিন্তু প্রাকৃতিক, যেটা আমাদের সুন্দরবন অঞ্চলে অবস্থিত। এটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত, আমি তুমি যে কিন্তু তৈরি করে আসেনি, তাই না? এই যে এইভাবে কিন্তু একটু ট্রিকি কোশ্চেন থাকবে, তোমাকে একটু ঘুরাই দিবে। আবার এটা যখনই তুমি পড়বা যে একজন লোক, একটা রাস্তার পাশে কোনো গাছপালা নেই, সে কি করলো, তার নিজ উদ্যোগে গাছ লাগালো, বা একটা হচ্ছে কি এনজিও যেমন আশা হোক, প্রগতি হোক, ব্র্যাক হোক, এদের সহায়তায় গাছ লাগাইলো। এটা কোন ধরনের বনায়ন? তোমাকে বুঝে নিতে হবে, এটা সামাজিক বনায়ন। তারপরে হচ্ছে ইন্টারনেট। দেখবা তোমাদের হচ্ছে সৃজনশীলে কি আসবে, একজন কৃষক ল্যাপটপ নিয়ে বসে আছে, আর একজন হচ্ছে বা হচ্ছে থাকতে পারে ফোন নিয়ে বসে আছে। বলছে উদ্দীপকের যে বস্তুটি নিয়ে কৃষক বসে আছে, ওইটা আমাদের কৃষিতে কি ধরনের হেল্প করছে। তোমাকে আগে জ্ঞানমূলকটা ধরতে হবে। জ্ঞানমূলকটা ধরলে তুমি ওটা কি, অবশ্যই ইন্টারনেট। যখনই ল্যাপটপ নিয়ে বসে থাকছে, ল্যাপটপ নিয়ে কি কাজ করবে? ইন্টারনেটের মাধ্যমে তো কোনো কিছু ঘাটাঘাটি করবে। আর তোমাদের একটা টিপস দেখো, গ ঘ, আমাদের গ ঘ সৃজনশীলে এটা হচ্ছে 3 মার্ক থাকে, আর এটা থাকে 4 মার্ক। তো এই যে 3 মার্কেরটা 3 প্যারায় লিখবা। প্রথম প্যারায় জ্ঞান, দ্বিতীয় প্যারায় অনুধাবন, তৃতীয় প্যারায় প্রয়োগ। আর ঘ 4 নম্বরের জন্য 4টা প্যারা, বুঝছো? প্যারাগ্রাফ লেখো না ইংরেজিতে, ওই প্যারাগ্রাফ মানেই কিন্তু প্যারা। প্যারাগ্রাফ কিন্তু 1 প্যারায় লিখতে হয়, তুমি এখানে 3টা। মনে করো হচ্ছে গ, ওই যে উদ্দীপকের কৃষক কি ব্যবহার করছে, এটা কিন্তু জ্ঞান। ব্যাখ্যা করো। ব্যাখ্যা যখনই করবা, তার মাঝে তোমাকে অনুধাবন, এই যে তুমি ধরে ফেললে যে এটা ইন্টারনেট, তুমি 1 মার্ক পেয়ে গেলে, জ্ঞানের জন্য 1 মার্ক। অনুধাবন, ইন্টারনেট কেন গুরুত্বপূর্ণ, তোমাকে কিভাবে হেল্প করছে কৃষিতে, এই সম্পর্কে একটু লিখলে, ঠিক আছে? এই জন্য কিন্তু 1 মার্ক, তাহলে 2 মার্ক পেয়ে গেলে 3 মার্কে। আর লাস্টে তোমাকে কি করতে হবে, জ্ঞান এবং অনুধাবন যে তুমি ধরে ফেললে, এবার উদ্দীপকের সাথে তুমি যে বিষয়গুলো বলছো সেগুলোর সাথে রিলেট করে লিখবা। কেন এটা হচ্ছে ইন্টারনেট, এটা তুমি রিলেট করে লিখবা, তুমি বই থেকে যা পড়ছো এবং উদ্দীপকের সাথে মিলিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আজকে এগ্রিকালচার 2nd চ্যাপ্টারও হবে। তো তোমাদের হচ্ছে জ্ঞান, অনুধাবন, সিকিউ, এমসিকিউ সব কিন্তু এই কয়টা টপিক পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। আর কিভাবে প্রশ্ন আসছে এটা কিন্তু বোঝানো শেষ। এর পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা কিন্তু একদম গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমাদের বলে দিব, ঠিক আছে? দেখো দ্বিতীয় অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অম্ল মাটি এবং ক্ষারীয় মাটি, এর বৈশিষ্ট্য যখনই জেনে যাবে, তুমি হচ্ছে এমসিকিউ এবং সিকিউ দুইটাই পারবে। বলবে মাটির অম্লত্ব বা অম্লমান কাকে বলে, তাই না? বা মাটির পিএইচ কাকে বলে, মাটিতে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে মাটির পিএইচ বলে, এইটা তো জেনে গেলে। এবার দূর করার উপায়, মাটি অম্লীয় হয়েছে মানে কি, H+ বেশি ও H- কম। এখন মাটি এই ক্ষেত্রে H+ এর বেশি হইলে কি হবে, মাটি অম্লীয়। এখন এটা দূর করার উপায় কি কি প্রয়োগ করলে দূর হবে? মাটির বুনট কি, যে বৈশিষ্ট্য দ্বারা মাটি বেলে, দোআঁশ নাকি হচ্ছে পলি, এই যে এই বৈশিষ্ট্যগুলো বোঝা যায়, সেটাই কিন্তু মাটির বুনট। এখন মনে করো হচ্ছে বুনটের পরিবর্তন, এই যে এই দুইটা, এইটা কিন্তু 7 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কয়টা টপিক আছে এখানে সবই গুরুত্বপূর্ণ। দেখো মাটির বুনটের ভূমিকা,
এখন এই বুনটটা কিভাবে, বেলে মাটিতে কিন্তু পানি ধারণ ক্ষমতা কম থাকে, বেলে মাটিতে কিন্তু সব ফসল চাষ করা যাবে না। আবার দোআঁশ মাটি একদম আদর্শ, সব ফসল চাষ করা যায়। এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে কিন্তু শুকিয়ে গেলে একদম ফেটে যায়, তো এটাও কিন্তু খুব একটা উপযুক্ত না। দোআঁশ মাটি আদর্শ, ঠিক আছে। এই যে বুনটের ভূমিকাটা তুমি এইভাবে লিখতে পারো। তারপরে দেখো বুনট পরিবর্তন, মনে করো হচ্ছে আমরা দেখলাম বেলে এবং এঁটেল দুইটাই হচ্ছে অনুপযুক্ত কৃষিকাজ করার জন্য। তুমি এই যে দোআঁশে পরিণত করবে কিভাবে, বেলেকে দোআঁশে কিভাবে নিয়ে যাবে আর এঁটেলকে দোআঁশে কিভাবে নিয়ে যাবে, তো এটা কিন্তু তোমাকে এই বুনট পরিবর্তন থেকে পড়তে হবে। এসআরআই মানে ওই যে একটা ধানের একটা চারা থেকে ধান লাগাইতে হবে, শুধু একটা চারা থেকে, 10 থেকে 15 দিনের চারা। তো এই 10 থেকে 15 দিনের চারা থেকে যে তুমি ধান রোপণ করবা সেটা এই পদ্ধতি এসআরআই। এটার সাথে তোমাকে গতানুগতিক পদ্ধতি, মানে আমরা মাঠে যেভাবে ধান লাগানো দেখি যে কোনো হচ্ছে লাইন বাদে কৃষকের মন মতো চারা গোছায় অনেকগুলা দিয়ে চাষ করছে, তো এই এসআরআই এবং গতানুগতিক পদ্ধতির পার্থক্য যেটা আছে, গতানুগতিক পদ্ধতির পার্থক্যটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো AWD, অল্টারনেট ওয়েডিং অ্যান্ড ড্রাইং, মানে জমিতে তুমি ভিজাবা শুকাবা এইভাবে পানি দিবা, সেচ দিবা। তারপরে দেখো জমিতে কখন সেচ দিতে হবে, কখন নিকাশ করতে হবে, এই জিনিসগুলা জানতে হবে। আর এই যে ফোয়ারা সেচ পদ্ধতি, এই টপিকগুলা তোমাদের এই চ্যাপ্টার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ। তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া আজকের স্লাইডের কি পিডিএফ দিবেন? অবশ্যই পিডিএফ দেওয়া হবে তোমাদের। তোমরা যদি আমাদের ক্যাপশন চেক করো, ক্যাপশন চেক করলেই পেয়ে যাবা। দেখো আমরা তো এতক্ষণ বুঝলাম যে হচ্ছে আসলে কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু আলটিমেটলি তুমি যদি এই টপিকগুলাই না পড়ো তাহলে তুমি অ্যান্সার করবে কিভাবে ভাই? মনে করো তুমি এই যে সাজেশন ক্লাসগুলা, মনে করো হচ্ছে আইসিটির সাজেশন পাবেল ভাইয়ের কাছ থেকে নিলে, ইংরেজির সাজেশন তুমি বনি ভাইয়ের কাছের থেকে নিলে, পৌরনীতির সাজেশন তুমি তৌফিক ভাইয়ের কাছ থেকে নিলে, আবার আমার সাজেশন তুমি আমার কাছ থেকেই নিলে, তাই না? কি শিক্ষা সাজেশন, কিন্তু আলটিমেটলি তুমি কিছুই পড়োনি, তাহলে এটা তোমার কি হেল্প করবে ভাই? কোনো হেল্প করবে না তোমাকে। এই পরীক্ষায় সামনে তোমার টেস্ট পরীক্ষা না বিএ পরীক্ষা, কোনো কিছুতে হেল্প করবে না। সো তোমার কি করা উচিত? এখন পড়াশোনা করা উচিত। হয় তুমি নিজে পড়ো, না হলে কারোর হেল্প নাও, যে কোনোভাবে পড়াশোনা করতে হবে, তাই না? যে কোনো মূল্যে তোমার ভালো রেজাল্টের তুমি এই যে সাজেশনগুলো নিয়ে এই যে পিডিএফগুলো হচ্ছে পাচ্ছ আমাদের থেকে ফ্রি, তুমি এই পিডিএফ দেখলে, দেখে রেখে দিলে, কিছুই পড়লে না, মানে তুমি কোনো কাজই করলে না, তাইলে কিন্তু হবে না। তো তোমরা যদি মানে আমাদের তো এইচএসসি সিলেবাস তো অনেক হিউজ, তোমরা যদি এই যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে চাও বা প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিয়ে পরীক্ষার হলে বসতে চাও, তাহলে নিজে নিজে পড়ো। না হলে তোমাদের যদি হেল্পের প্রয়োজন হয়, আমরা তোমাদের মেন্টর হিসেবে তোমাদের পাশে আছি। তোমরা যারা 26 ব্যাচ অথবা 27 ব্যাচ, তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের FRB 4.0 করছে, কিন্তু ভর্তি চলমান। তুমি এখানে শুধু পৌরনীতিতেও ভর্তি হতে পারো, শুধু কৃষি শিক্ষাতেও ভর্তি হতে পারো, অথবা তুমি বাংলা, অথবা তুমি ইংরেজি, অথবা বাংলা ইংরেজি আইসিটি, এই যে 3টা করছে, তুমি ভর্তি হতে পারো, তাই না? তুমি এখন জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া আপনি তো বলছেন ভর্তি হতে, এখন ভর্তি হইলে কি পাবো? এখানে ভর্তি হইলে কি পাবো? দেখো আমরা যে পড়াচ্ছি, তোমরা তো দেখছো অনেকগুলা ফ্রি ক্লাস পাইছো, MCQ এর পাইলা, CQ এর এই যে ধারণা দিচ্ছি, তো তোমাদের কিন্তু এতদিনে বোঝা উচিত যে আমাদের থেকে কি পাবা। তারপরেও তোমাদের একটু বলি যে তোমাদের এই যে FRB এই 4.0 থেকে তোমরা সবচাইতে ভালো যে দিকটা, এখানে তুমি রিটেন এক্সাম দিতে পারবা, আর সেই খাতাগুলো কিন্তু আমরাই দেখব। MCQ এক্সাম কিন্তু সব জায়গায় দেওয়া যায়, ওই যে গুগল ফর্ম থেকে MCQ তৈরি করবে আর দিবে, তুমি MCQ পরীক্ষা দিয়ে দিলে ওইখান থেকে অটোমেটিক তোমাকে আগে থেকেই দেওয়া থাকে এটা অ্যান্সার, তুমি দেখে নিলে যে লাস্টে তুমি এই কয়টা ঠিক করছো। কিন্তু CQ এর এক্সাম তোমাকে কয়জন নিচ্ছে, তো এই CQ এক্সাম দিতে পারবা। MCQ সাজেশন, প্রতিটা অধ্যায় ভিত্তিক MCQ সাজেশন এবং সর্বোচ্চ পরিমাণ MCQ এর তুমি প্রতিটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবা। তারপরে দেখো যে গত যে ক্লাসগুলো হয়েছে আমাদের FRB-তে, সবগুলা তুমি কি পাবা? রেকর্ডেড ক্লাস পাবা। তারপরে সার্বক্ষণিক আমরা মেন্টরশিপ করব তোমাদের,
সব সময় তোমরা যে কোনো মনে করো কিছু বুঝছো না, তোমরা সরাসরি আমাদের জিজ্ঞাসা করতে পারবা অথবা আমাদের মেসেজ দিতে পারবা, আমাদের জানাইতে পারবা। আমরা তোমাদের সাথে ইনভলভ থাকবো, হয়তোবা ফেসবুক গ্রুপ, হয়তোবা মেসেঞ্জার গ্রুপ, হয়তোবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আমরা ইনভলভ থাকবো। তার মানে আমাদের একটা, যদিও আমরা অনলাইনে করছি কৃত্রিম, তাও একটা ডিরেক্ট একটা রিলেশনশিপ কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে। তারপরে দেখো পরীক্ষার আগে সিকিউ সলভ পাওয়া, তারপরে হচ্ছে স্পেশাল গাইডলাইন সেশন পাওয়া। তো তোমরা কিন্তু এই যা বৈশিষ্ট্যগুলো বললাম তোমাদের, এই যে আমাদের এই কোর্সের, এইগুলো কিন্তু তোমাদের জন্য অনেক কার্যকরী বা ইফেক্টিভ। এগুলো যদি তোমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারো, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। এখন তোমরা যদি বলো ভাইয়া সবই তো বুঝলাম, এখন আপনাদের কোর্স ফি কত? এফআরবি, দেখো আমাদের এফআরবি 4.0 কোর্স ইতিমধ্যে চলমান, 1000+ স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। আমাদের এখন বর্তমান কোর্স ফি কত তোমাদের কারোর ধারণা আছে? দেখো তুমি যদি হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি যে কোনো তিনটির মধ্যে একটা, বাংলা, ইংরেজি, আইসিটি যে কোনো তিনটির মধ্যে একটাই ভর্তি হতে যাওয়া, তখন তোমাকে লাগবে কিন্তু 1375 টাকা। ঠিক আছে, বাংলা, ইংরেজি, আইসিটি। কিন্তু তুমি যদি এই কম্বোতে ভর্তি হও তাহলে তোমার কত লাগবে জানো? যদি কম্বোতে ভর্তি হও, তোমাদের কারো ধারণা? অথবা তোমরা যাচ্ছ যে বান্ডেল কোর্স, বাংলা, ইংরেজি, আইসিটি সহ, মনে করো মানবিক বিভাগের তোমার 4টা যে গ্রুপ সাবজেক্ট আছে সেইগুলোতে ভর্তি হবা, তখন তোমার লাগবে কিন্তু 4275 টাকা। অথবা তুমি শুধু কৃষি শিক্ষা, শুধু পৌরনীতিতে ভর্তি হতে চাইলে তোমাকে 1100 টাকা পে করে ভর্তি হতে পারবে। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি বা ইচ্ছা পোষণ করছো ভর্তি হবা, তো তোমরা দ্রুত আমাদের ক্যাপশন চেক করে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা আমাদের ক্যাপশন চেক করে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা বান্ডেল করছে আছো বা আমাদের বেসিক টু অ্যাডভান্সে ক্লাস করছো, তারা অবশ্যই বলতে পারবে যে আমাদের কোর্সগুলা কতটুকু ইফেক্টিভ। দেখো এবার আমরা যাই তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ বীজ উৎপাদন পদ্ধতি। এইখানে তোমাকে হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদন, রসুনের বীজ উৎপাদন, এই যে আলুর বীজ উৎপাদন, এইগুলা কিন্তু তোমাকে বীজ উৎপাদন কিভাবে করছো সেইগুলা তোমার পড়তে হবে। লিগিউম ফসল থেকে কিভাবে রাইজোবিয়াম পাই, লিগিউম জাতীয় ফসল থেকে কিভাবে রাইজোবিয়াম, যেটা হচ্ছে উদ্ভিদের গোড়ায় নাইট্রোজেন সংযোজন করে, এইগুলাই কিন্তু তুমি যে এই যে পদ্ধতিগুলা জানছো, এর ভিতরে কিন্তু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলা থেকেই কিন্তু তোমার এমসিকিউ হবে। এজোলা চাষ, এজোলা চাষ কোথায় করা হয়? ধান খেতে না পাট খেতে না গম খেতে? তুমি সেটাই জানো না, তুমি কিভাবে অ্যান্সার করবে? এই যে এজোলা হচ্ছে ধান খেতে চাষ করা হয়, তাই না, ধানের সাথে। তো এইগুলা তোমাকে জানতে হবে। তারপরে দেখো রেশম চাষ, এটা মনে করো হচ্ছে জমিবিহীন জায়গাতেও তুমি রেশম চাষ করতে পারো, তাইলে জমিবিহীন জায়গায় তুমি কোনটা চাষ করতে পারো? রেশম। তো তোমাকে অবশ্যই এই যে রেশম চাষ, এই অধ্যায় থেকে মৌমাছি চাষ, গাভীর কৃত্রিম প্রজনন, তারপরে কি পাটের রিবন ডেটিং, এই যে এই টপিকগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউ সিকিউ দুইটাই। এখন বলতে পারো ভাই এই কয়টা টপিক থেকে এমসিকিউ কমন পাবো? বেশিরভাগ এই কয়টা টপিক থেকেই আসবে। এখন তুমি যদি অতিরিক্ত পড়তে চাও বইয়ের সব টপিক, কারণ আমাদের 6টা মাত্র চ্যাপ্টার প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে 5টা, তো প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বা যারা একটু ফাঁকিবাজ আসো তারা কি করতে পারো, বিভিন্ন সাপ্লিমেন্ট গাইডের শেষে যে বা প্রথমে যে হচ্ছে এমসিকিউগুলো থাকে বা বইয়ের লাস্টে যে অনুশীলনীমূলক এমসিকিউগুলো থাকে, এইগুলো সব সলভ করে ফেলতে পারো। এইগুলো হবে তোমার জন্য প্লাস পয়েন্ট, অবশ্যই হেল্পফুল হবে। এরপরে আমরা দেখি চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় ছোট্ট একটা অধ্যায়, এখানে গুরুত্বপূর্ণ জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদানগুলো কি কি? নিচের কোনটি জলবায়ুর উপাদান? এইভাবে এমসিকিউতে তোমার আসতে পারে। তারপরে দেখো আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে? আবহাওয়া হচ্ছে প্রতিদিনের গড় তাপমাত্রা, মানে খরা, এই যে সব কিছুর গড়, প্রতিদিনের গড়, যে কতটুকু হচ্ছে বৃষ্টিপাত হইলো, কতটুকু হচ্ছে তাপমাত্রা পড়লো, কতটুকু রোদ পড়লো, এই যে এইগুলার গড়ই হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কি? দীর্ঘদিনের আবহাওয়ার গড়।
সেটা 20 থেকে 30 বছর হইতে পারে, 30 থেকে 40 বছর হইতে পারে। তারপরে দেখো রবি ও খরিফ মৌসুম। রবি মৌসুম কাকে বলে, খরিফ মৌসুম কাকে বলে? রবি মৌসুম কি শীতকালে নাকি গ্রীষ্মকালে নাকি বর্ষাকালে? খরিফ মৌসুম দুই প্রকার, একটা হচ্ছে একটা হচ্ছে গ্রীষ্মকালীন আর একটা হচ্ছে বর্ষাকালীন, আর রবি মৌসুম শুধু শীতকালীন। তারপরে হচ্ছে ফসল উৎপাদনে বন্যার প্রভাব। বন্যা আমাদের কিভাবে প্রভাব ফেলে? মনে করো হচ্ছে একজন পশুপালন করছে, বন্যা কিভাবে তার প্রভাব ফেলছে সেইগুলা জানতে হবে। তারপরে দেখো মৌসুমী জলবায়ু, যে জলবায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় সেটাই হচ্ছে মৌসুমী জলবায়ু। আলু চাষে ঘন কুয়াশার প্রভাব, এই যে এইগুলা যখন পড়ে যাবে, এই যে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, রবি ও খরিফ মৌসুম কাকে বলে, এইগুলাই কিন্তু ক নম্বরে আসবে। এইগুলাই খ, এইগুলাই গ, এইগুলাই ঘ। বুঝছো? সো এইগুলা ভালো মতো পড়ো। তারপরে দেখো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি আছে দেখো। ডাল ফসল চাষ। ডাল, গরিবের মাংস বলা হয় ডালকে, এই প্রশ্নটা বারবার আসে, ডালকে কেন গরিবের মাংস বলা হয়? দেখো ডাল হচ্ছে অনেক সস্তা, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ আমিষ আছে। আমাদের যে হচ্ছে মাংসের চাহিদা, মাংস আমাদের আমিষের চাহিদা পূরণ করে, তো ডালও কিন্তু সেই আমিষের চাহিদাটাই পূরণ করছে, তাই একে গরিবের মাংস বলা হয়। আখ চাষ, আখের আবার বিভিন্ন চাষ পদ্ধতি আছে। রেটুন চাষ মানে আখ কেটে ফেলার পরে ওর গোড়াটা তুমি জমিতে রেখে ওইখান থেকে আবার নতুন করে যে আখটা তৈরি করছো সেটাই হচ্ছে রেটুন। এটাও কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। কুলের অঙ্গ প্রজনন, ওই যে কলম যেটা, ঠিক আছে, কলম, এটা কিন্তু আসে। পেয়ারা চাষ, কমলা চাষ, এই দুইটা, পেয়ারা চাষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে চাষ পেয়ারা কমলা যখনই পড়ছো, এইগুলার কিন্তু বিভিন্ন জাত আছে, এই জাতগুলা কিন্তু তোমাকে পড়ে যাইতে হবে, ওইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আখের লাল পচা রোগ, এটা কিন্তু বারবার আসে। আখে হচ্ছে লাল আকৃতির একটা পছন্দ হচ্ছে, এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরে দেখো তুলা চাষ, ফুল চাষ আর ফুল চাষ। এই যে এই টপিকগুলো পড়ে গেলে তোমার পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে মাঠ এবং উদ্যান ফসল নিয়ে বলা, এই টপিক এইগুলা পড়ে গেলে কিন্তু তোমার কভার হয়ে যাবে। এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট, বিগত বছরে এই টপিকগুলা থেকেই প্রশ্ন আসে, এই টপিকগুলা থেকেই। তোমরা যদি না পড়ে যাও তাইলে ভাই কিছুই লিখতে পারবে না, ঠিক আছে? তো এই টপিকগুলা সুন্দর মতো পড়ে যাবে। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় ছোট্ট একটা অধ্যায়, কি কি প্রশ্ন আসে দেখো। ফল ও শাকসবজি পচনের কারণ ও লক্ষণ। তারপরে হচ্ছে এই যে কারণ লক্ষণের মধ্যে কিউরিং আছে, কিভাবে তুমি হচ্ছে ছত্রাক থেকে বাঁচাচ্ছ সেই জিনিসটা। তো এইগুলা কারণগুলা পড়বে, লক্ষণগুলা। নিচের কোনটি ফল পচনের প্রধান কারণ? তাপমাত্রা নাকি অন্য কিছু? এরকম টিকি টাইপের কোশ্চেন আসবে, তোমাকে সরাসরি কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এরকম টিকি টাইপের। সো পচনের কারণ, লক্ষণ, তারপরে হচ্ছে ফলটাই যে পচে যাচ্ছে, তো এটা কিভাবে সংরক্ষণ করবা সেই পদ্ধতিটা, ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা, সংরক্ষণ করলে আমরা কিভাবে লাভবান হব, ফল ও শাকসবজি বাজারজাতকরণের গুরুত্ব, বাজারজাত করলে আমাদের কিভাবে হেল্পফুল হবে। দেখো আমরা এই যে ফল ও শাকসবজি উৎপাদনই করছি আমাদের অর্থনৈতিক যে চাহিদা আছে সেটা পূরণের জন্য, বা আমরা টাকা ইনকাম করার জন্য। যদি আমরা বাজারজাতই না করি তাইলে কিন্তু টাকা ইনকাম করতে পারবো না। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ মানে কি? প্রক্রিয়াজাত করে কিন্তু রেখে দেওয়া, এই যে আচার বা এই জাতীয় তুমি হচ্ছে শুটকি করে রেখে দিচ্ছ, এইগুলা কিন্তু প্রক্রিয়াজাতকরণ, ঠিক আছে? তারপরে দেখো এই যে আচার তৈরি, জেলি তৈরি, সস তৈরি, মোরব্বা তৈরি, আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলার মধ্যে মোরব্বা এটা সবচাইতে বেশি আসে। মনে করো হচ্ছে কেমন আসবে উদ্দীপকটা, যে কালবৈশাখী ঝড়ে অমুকের বাড়িতে আম অনেক পড়ছে, এখন এই কাঁচা আমগুলা কিছুদিন পরেই দেখা যায় পচে যায়, তো অমুক কীভাবে এই আমগুলা সংরক্ষণ করতে পারে, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা মোরব্বা তৈরি। টমেটো হচ্ছে সস, এই যে এইগুলা আলু দিয়ে তো আলু চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলা তো তোমরা একদম সাধারণ, কিন্তু এই মোরব্বাটা বারবার পরীক্ষায় আসে। সো এইগুলা পড়লেই ষষ্ঠ অধ্যায় ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তোমরা কি বুঝতে পারছো আমাদের যে টপিকগুলা ছিল?
প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে? এই প্রথম পত্র সম্পর্কে তোমাদের সকল ধারণা কি ক্লিয়ার হয়েছে? কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? তারপরে দেখো দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কি কি দেখো, এই যে রাজপুটি চাষ, রাজপুটির বিভিন্ন রোগ, এর বৈশিষ্ট্য, নাইলোটিকা, তারপরে হচ্ছে চিংড়ি পরিচিতি, বাগদা গলদা, বাগদা গলদার মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। বাগদা গলদা হচ্ছে চাষের সম্ভাবনা বাংলাদেশে। পুকুর ও ধান খেতে গলদা চাষ, পুকুর এবং ধান খেতে গলদা চাষ। দেখো গলদা হচ্ছে মিঠা পানিতে হয়, এই জন্য পুকুর এবং ধান খেতেও চাষ করা যায়, কিন্তু বাগদা হচ্ছে লবণাক্ত পানিতে, ওইটা তুমি সমুদ্রে ছাড়া চাষ করতে পারবা না, বা সমুদ্রের উপকূলে ওই যে সমুদ্রের পানি ধরে ঘেরে চাষ করতে পারবা। মাছ ও চিংড়ি সংরক্ষণ প্রক্রিয়া, তুমি শুটকিকরণ, লবণজাতকরণ, এই যে এইগুলা মাছ প্রক্রিয়াজাতকরণ, এই যে শুটকিকরণ, লবণজাতকরণ করছো, এই যে এগুলা বাজারে বিক্রি করার জন্য পরিবহন করছো, তারপরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছো। নিরাপদ মাছ সংরক্ষণ, মনে করো কোনো ফরমালিন কোনো হচ্ছে অ্যাসিড ট্যাসিড ব্যবহার না করে তুমি মাছটা সংরক্ষণ করছো। এর প্রয়োজনীয়তাটা কি? ফরমালিনযুক্ত মাছ কিভাবে চিনবে? এই যে এর বৈশিষ্ট্যগুলো যখনই পড়ছো না, তোমার এমসিকিউ অটোমেটিক হয়ে যাচ্ছে, বুঝছো? এই টপিকগুলোর যখনই বৈশিষ্ট্য পড়ছো, তোমার এমসিকিউ অটোমেটিক হয়ে যাচ্ছে। আর এমসিকিউ তো এই সিকিউ তো এইগুলা থেকেই হবে। তারপরে দেখো অর্থনৈতিক গুরুত্ব, এই যে মাছ চাষ করছো এইগুলার অর্থনৈতিক গুরুত্ব, চিংড়ি চাষ করে কিভাবে তুমি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছ, রাজপুটি চাষ করে কিভাবে, আর এই যে শুটকিকরণটা ভালো করে, বড় মাছের শুটকিকরণ কিভাবে করা হয় আর ছোট মাছের শুটকিকরণ কিভাবে করা হয়, এই শুটকিকরণটা ভালো করে পড়ে যাইতে হবে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে কি কি আছে, পোলট্রি খামারের বিবেচ্য বিষয়, মানে পোলট্রি খামার করতে হলে তোমাকে কি কি বিষয় মাথায় রেখে তোমাকে পোলট্রি খামারটা করতে হবে, এইগুলা কিন্তু তোমাকে আবার এমসিকিউতে কেমন আসবে, নিচের কোনটি পোলট্রি খামারের বিবেচ্য বিষয়ের মধ্যে প্রধান? কি নিচে দেখা যাচ্ছে উন্নত জাতের সুব্যবস্থা, তারপরে খাদ্যের সুব্যবস্থা, তারপরে হচ্ছে শ্রমিকের সুব্যবস্থা। এখানে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে উন্নত জাতের সুব্যবস্থা, এই যে এই বৈশিষ্ট্যগুলো যখনই পড়বা তখনই তোমার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো পোলট্রি খামারের প্রধান সমস্যা, কি কি সমস্যা, উন্নত জাত নেই, খাবারের মনে করো আমরা বাইরে থেকে খাবার দিব, খাবারের হচ্ছে স্বল্পতা, টিকা নেই, এইগুলা কিন্তু তোমাকে একদম সুন্দর মতো পড়ে যাইতে হবে। আধা চারা মুরগি মানে অর্ধমুক্ত পালন, মনে করো দিনের বেলা তুমি ছেড়ে দিবা, রাত্রেবেলা তুমি ঘরের ভিতর আটকায় রাখবা, এই যে এই অবস্থায় মুরগি পালন যে পদ্ধতি সেইটা। ডিম ফুটানোর মানে প্রাকৃতিক উপায়ে তুমি হচ্ছে ডিম ফুটাবা, মুরগি দিয়ে ডিম ফুটাবা অথবা ইনকিউবেটারে ডিম ফুটাবা, সেটা হচ্ছে কৃত্রিম। এই দুইটার মধ্যে তুলনা, প্রাকৃতিক উপায়ে কিভাবে ডিম ফুটাবা সেইগুলা জানবা বৈশিষ্ট্যগুলা, আর কৃত্রিম উপায়ে কিভাবে। তো এই বৈশিষ্ট্যগুলো যখনই জানছো, বৈশিষ্ট্যগুলো দিয়েই আলটিমেটলি তুমি পার্থক্যগুলো লিখে দিয়ে আসবা। এই যে মুরগির রোগ, রানীক্ষেত আর বার্ড ফ্লু, এই দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিগত বছরে সবচাইতে। এই যে বলো না ভাইয়া এতগুলা রোগ কিভাবে মুখস্থ করব, তো এইগুলা পড়লেই ইনশাল্লাহ কমন পাওয়া। তারপরে দেখো হাঁস মুরগি পালনের গুরুত্ব, ফাউমি মুরগি, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ফাউমি মুরগি, লেঘন, এইগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আর হচ্ছে হাঁসের জন্য খাকি ক্যাম্বেল, এটা ভালো করে পড়বা। তারপরে কোয়েল কবুতর সম্পর্কে ধারণা নিয়ে যাবা, এইগুলাও কিন্তু পরীক্ষায় আসে, কোয়েল আর কবুতর এই পাখিগুলাও কিন্তু পোলট্রি হিসেবে বিবেচিত। তারপরে দেখো হাঁসের ডাক প্লেগ রোগ, মুক্ত পালন পদ্ধতি, এইগুলা তোমাকে সুন্দর মতো পড়ে যাইতে হবে। তো এইগুলো হচ্ছে ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। এবার তৃতীয় অধ্যায় দেখি। দেখো তৃতীয় অধ্যায় আমাদের পশুপালন সম্পর্কে, অধিক দুগ্ধ উৎপাদনকারী পশুর বৈশিষ্ট্য, অধিক দুগ্ধ উৎপাদনকারী পশুর বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে লিখতে হতে পারে। ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ি ছাগলের মধ্যে পার্থক্য, হে এবং সাইলেজ, এই যে ঘাস সংরক্ষণের দুইটা পদ্ধতি, হে এবং সাইলেজ, কিভাবে তুমি হে করবে, কিভাবে সাইলেজ, এই যে এই টপিকগুলা সুন্দর মতো পড়ে যাবে। দেশি এবং বিদেশি, মনে করো একটা রেড চিটাগাং আর একটা ওই যে মিল্ক ক্যান্ডি আছে না, সে হচ্ছে এক জায়গায় হচ্ছে কালো, এক জায়গায় সাদা, এরকম একটা গরু দুইটা গরু দেয়া থাকবে উদ্দীপক, ধরে নিতে হবে যে রেড চিটাগাং লাল মতো যে ছোট আকৃতির গরুটা থাকবে ওইটা আমাদের দেশি গরু আর ওইটা বিদেশি গরু, এই দুইটার মধ্যে পার্থক্য লিখতে হবে।
আর রোগ, এই যে রোগ, খুরা এবং তরকা, পশুর যে দুইটা রোগ, এই দুইটা রোগ সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে খুরা রোগ ভাইরাস, তরকা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই দুইটার বৈশিষ্ট্য সুন্দর মতো করে জেনে যাবা। এই যে খুরা ভাইরাস, এটা তোমাদের একটা এমসিকিউ, তরকা হচ্ছে ব্যাকটেরিয়া, এটাও একটা এমসিকিউ। ইউরিয়া মোলাসেস তৈরি, মানে গরুর একটা খাদ্য তৈরি পদ্ধতি। ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করবা? দুধ সংরক্ষণ, মানে কি ওই যে পাস্তুরাইজেশন, আর দুগ্ধ খামার কিভাবে পরিচালিত হয়, দুগ্ধ খামার তুমি কিভাবে গড়ে তুলবা, এইগুলা তোমাকে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো চতুর্থ অধ্যায়, একটা ছোট্ট অধ্যায় যেটা বনায়ন নিয়ে। দেখো এখানে কি কি পড়বে, পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বনায়ন, এইগুলার মধ্যে তুমি বৈশিষ্ট্যগুলো পড়লে। এই যে পাহাড়ি আর ম্যানগ্রোভ বন, এটা হচ্ছে কি প্রাকৃতিক বন। আর সামাজিক বনের মধ্যে ওই যে আমরা প্রথমেই বলছিলাম সড়ক বন, কৃষি বন, প্রাতিষ্ঠানিক বন, এইগুলা কিন্তু ইনক্লুড। তো এইগুলা দেখে তোমাকে বুঝে নিতে হবে এটা সামাজিক বনায়ন। তোমাকে এই যে এইগুলার বৈশিষ্ট্য যখন জেনে গেলে না, তখন তোমাকে তোমার পার্থক্য দিতে পারে যে সামাজিক বনায়নের মধ্যে পাহাড়ি বনের পার্থক্য কি, পাহাড়ি বনায়নের মধ্যে ম্যানগ্রোভ বনের পার্থক্য কি, ম্যানগ্রোভ বনায়নের মধ্যে সামাজিক বনায়নের মধ্যে পার্থক্য কি। বৃক্ষের ট্রেনিং এবং পুনিং, ট্রেনিং কি কারণে করা হয়, পুনিং কি কারণে করা হয়। পুনিং সাধারণত বৃক্ষের মানে অপ্রত্যাশিত যেসব ডালপালা থাকে সেইগুলা ছেটে ফেলার জন্য, আর ট্রেনিং গাছের সুন্দর কাঠামো বা কাঠ উৎপাদনের জন্য। তারপরে দেখো বৃক্ষ মেলা, কৃষি মেলা, বনায়নের গুরুত্ব, মানে বনায়ন কেন গুরুত্বপূর্ণ সেইগুলা। দেখো প্রতিটা দেশের প্রায় কত 100% যদি দেশের আয়তন হয়, তার 25% কিন্তু বনায়ন থাকা প্রয়োজন। কিন্তু আমাদের বাংলাদেশে 17% আছে। এটা কিন্তু একটা এমসিকিউ, কৃষির গুরুত্বপূর্ণ এমসিকিউ। বারবার দেখা যায় বাংলাদেশে কত ভাগ বনায়ন আছে, 17%। তো এই যে এই টপিকগুলো যদি পড়ো, তাহলে এই অধ্যায়টাও কাভার হয়ে যাবে। আর লাস্ট চ্যাপ্টারের বা দ্বিতীয় অধ্যায়ের শেষ চ্যাপ্টার, যা তোমরা শস্য পর্যায়ের নীতিমালা ও উপকারিতা, তারপরে কৃষি ঋণ ও এর উৎসসমূহ, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে যেটা তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ বা এনজিও থেকে ঋণ নিচ্ছ সেইটা। অপ্রাতিষ্ঠানিক তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার পিতামাতার থেকে ঋণ নিচ্ছ, সেটা তুমি অপ্রাতিষ্ঠানিক। কৃষি সমবায় বলতে কি, এর বৈশিষ্ট্য এবং যে সমবায় আইনটা আছে, এইগুলা যদি সুন্দর মতো পড়তে পারো, তোমার কৃষি শিক্ষাতে A+ কেউ আটকাতে পারবে না। এই যে ওইখানে 1 থেকে 6 অধ্যায় প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের 1 থেকে 5 অধ্যায় যে টপিকগুলা দিছি, এইগুলা যদি সুন্দর মতো পড়ো, তোমার A+ কেউ আটকাইতে পারবে না। এখন তোমাকে শপথ করতে হবে যে এই টপিকগুলা যে আমি পাইছি সাজেশন হিসেবে, এইগুলো আমি সুন্দর মতো পড়বো এবং পড়ে তারপরে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে বসবো। এসে তুমি বললো ভাইয়া আপনি এই টপিকটা দেননি, এই টপিক থেকে প্রশ্ন আসছে। দেখো এইগুলাই ঘুরাই ফিরাই আমাদের টপিক এইগুলাই। আর আমাদের কৃষির প্রশ্ন বারবার পরীক্ষায় রিপিট হয়, একই জিনিস অন্যভাবে একটু ঘুরাই দিবে, উদ্দীপকটা একটু চেঞ্জ করবে, উদ্দীপকে একজনের নাম ছিল অপরজনের নাম দিবে। তো এই টপিকগুলা যদি পড়ে যাইতে পারো, তাইলে তোমার A+ কেউ আটকাইতে পারবে না। আর টপিকগুলা সুন্দর মতো পড়তে চাইলে কিন্তু আমাদের FRB 4.0 কোর্স তোমাদের জন্য কিন্তু আছেই, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই যে এই টপিকগুলো আমরা তোমাদের পড়াবো, এইগুলো বেস করে আমরা তোমাদের সৃজনশীল পরীক্ষা নিব। ওইখানে বাংলাদেশে মনে হয় মানবিকের কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তোমার এরকম সৃজনশীল পরীক্ষা নিবে। সায়েন্সের কিছু আছে, যেমন হচ্ছে ACS, ওইটা হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক। এখন একাডেমিক হয়েছে, অ্যাডমিশনে ওরাই প্রথম শুরু করে যে হচ্ছে ওইরকম পরীক্ষা নেওয়া। কিন্তু এখন কিন্তু আমরা আমাদের এই যে চলশিক্ষিতেই কিন্তু তোমরা দিতে পারবে। সো তোমরা যারা সুযোগটা গ্রহণ করতে চাও, আমি মনে করি তোমরা সুযোগটা নিতে পারো। আর কোর্স সম্পর্কে তো বিস্তারিত ক্যাপশনে দেওয়াই আছে, তোমরা যদি ক্যাপশনটা চেক করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের বান্ডেল কোর্সে ভর্তি হইলে কিন্তু এখনও হুডি পাবা। এখন বলতে পারো ভাইয়া শীত তো শেষ হয়ে যাচ্ছে, শীত শেষ হইলেও সমস্যা নেই, তোমার হুডি এই বছর পড়তে না পারো সামনে বছর পড়বা, তাও তোমরা হুডির জন্য হইলেও বান্ডেল কোর্সে ভর্তি হইতে হবে। তো তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের সাথে আমাদের দেখা হবে FRB 4.0 কোর্সে। আর যারা এখনও ভর্তি হওনি, তারা কিন্তু FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে আমি তোমাদের শিক্ষা ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আর তাছাড়া আমাদের কিন্তু অনেক অভিজ্ঞ টিচার প্যানেল আছে,
তারাও কিন্তু তোমাদের এই যে FRB 4.0 কোর্সে থাকবে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।